আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বিএনপির নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ার পর প্রথম যেই দিন সচিবালয়ে প্রথম যে কার্য দিবস সচিবালয়ে কাজ করতে গিয়েছিলেন বিএনপির মহাসচিব এবং সরকারের এলজিআইডি মন্ত্রী, মানে স্থানীয় সরকার বিষয়ক যে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, সাংবাদিকরা জানতে চেয়েছিলেন যে আপনারা স্থানীয় সরকার নির্বাচনটা কবে দেবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ দৃঢ়তার সঙ্গে বলেছিলেন যে খুব দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন হবে। এখন খুব দ্রুত বলতে কতদিন? ধরে নেওয়া যায় 1 মাস অথবা 2 মাস, এই তো অল্প সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে। মার্চের সেকেন্ড উইকে যদি সংসদ বসে, তার আগেও দেওয়া যেতে পারে, তারপরেও দেওয়া যেতে পারে, যে কোনো সময় দেওয়া যেতে পারে। এটা কিন্তু কঠিন কোনো কাজ নয়। এখন বলে দিলে কালকের থেকে হয়তো নির্বাচনের তফসিল ঘোষণা করে, নির্বাচনের প্রস্তুতি নেবে, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, তারপর হয়তো 1.5-2 মাসের একটা প্রক্রিয়া। এই স্থানীয় সরকার নির্বাচন কিন্তু আরও আগেই হওয়ার কথা ছিল। মানে অন্তর্বর্তীকালীন সরকারও বলেছিলেন তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেবে, তখন বিএনপি রাজি হয়নি। যাই হোক, এই যে গত বুধবার যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, এই বলার পর আমরা এখন কি দেখলাম? আমরা দেখলাম, আজকে আমরা জানতে পারলাম যে 6টা সিটি কর্পোরেশনে সরকার 6 জন প্রশাসককে নিয়োগ করেছেন। এই 6টা সিটি কর্পোরেশন কোনটা? ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, নারায়ণগঞ্জ, তারপরে সিলেট, গাজীপুর এবং খুলনা। এই যে 6টা সিটি কর্পোরেশনে তারা প্রশাসক নিয়োগ করলেন। তো এই সিটি কর্পোরেশনগুলো আগে কীভাবে চলতো? আগেও প্রশাসক দিয়েই চলতো। তাই পার্থক্যটা হলো এই, আগের প্রশাসকরা প্রায় সবাই, মানে ঢাকা উত্তর ছাড়া আর সবগুলি ক্ষেত্রেই সিটি কর্পোরেশন চলেছে পুরো অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে চলেছে বিভিন্ন রকম সরকারি আমলা দ্বারা। একমাত্র উত্তরে একজন আমলার বাইরে একজন বেসরকারি ব্যক্তি, উনি মোহাম্মদ এজাজ নামে এক ব্যক্তি, উনি এখানে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছিল। অনেকটা প্রশাসকের মতোই ছিলেন এবং সেই নিয়োগের পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সরাসরি ভূমিকা ছিল, কারণ উনি চিঠি লিখে বলেছিলেন যে তাকে দেওয়া হোক। তো সে নিয়োগ পাওয়ার পর কী অপকর্ম কুকর্ম করেছে, কি কি স্ক্যান্ডাল হয়েছে, তার অনেকে আপনারা জানেন। এর মধ্যে তার নামে দুদকে মামলা হয়েছে এবং এই ভদ্রলোক যাতে দেশ ত্যাগ করতে না পারেন তার উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। তো এই হলো অবস্থা। তারপরে ওনার বিদায়ের পর তারপরে সরকার আরেকজন, মানে আপনার অতিরিক্ত সচিবকে সেখানে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। তারপরে সবগুলোতে প্রশাসক হিসেবে নিয়োগ আছে, কাজ করছে। এগুলোকে সবাইকে সরিয়ে এই যে 6 জন প্রশাসক নিয়োগ করেছে বর্তমান সরকার, এটা ভালো কি মন্দ সেটা হয়তো পরে বিচার হতো, কিন্তু প্রশ্ন হচ্ছে প্রকাশক হিসেবে তারা কাদেরকে নিয়োগ করেছে? প্রশাসক চেঞ্জ হতে পারত, কোনো প্রবলেম নাই, কিন্তু যাদেরকে তারা নিয়োগ দিল চেঞ্জ করে, তাদের নিয়ে আপত্তিটা তাদের ব্যক্তিগত চারিত্রিক কারণে নয়, আপত্তি হলো তাদের গোষ্ঠীগত চরিত্রে। গোষ্ঠীগত মানে বলছি আমি, যে 6 জনকে নিয়োগ দিয়েছে, এই 6 জনকে আপনি একভাবে চিনতে পারবেন। সেটা হলো কি, এরা 6 জনই বিএনপির নেতা, যার যার এলাকায় প্রত্যেকে বিএনপির নেতা, এবং এরা কেন্দ্রীয় নেতা, কেউ আঞ্চলিক নেতা, কেউ কেউ বিএনপির নমিনেশন পেয়ে নির্বাচনে হেরেছেন, তারপরে তাকে দেওয়া হয়েছে। আবার কেউ তাকে নমিনেশন দেওয়া হয়নি, তখন তাকে হয়তো পুরস্কার হিসেবে এটা ধরিয়ে দেওয়া হয়েছে। কাজটা কি ভালো হলো? এটা নিয়ে কোনো ব্যাখ্যার দরকার নেই। আমার বিবেচনা এটা একটা ভয়ঙ্কর খারাপ কাজ হয়েছে। একটা খুবই খারাপ উদাহরণ বিএনপি এই নিয়োগগুলির মাধ্যমে তৈরি করল। দেখুন, আমি তার আগে বলে নেই কারা কারা এখানে হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এখানে আব্দুল সালাম সাহেবকে দেওয়া হয়েছে। আব্দুল সালাম সাহেব বিএনপির প্রবীণ নেতা। উনি অনেক আগে, একসময় এই যখন অবিভক্ত যখন সিটি কর্পোরেশন ছিল, তখন এটা সম্ভবত এরশাদের আমলে, তখন উনি এই সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র ছিলেন, অনেক আগে। কিন্তু তার মানে আজকের থেকে প্রায় আপনার 30-40 বছর আগের কথা বলছি আমি। উনি এখানকার ডেপুটি মেয়র ছিলেন। তার মানে উনি এই পদের জন্য যে যোগ্য ব্যক্তি, কোনো সন্দেহ নাই। এবার উনি যখন মনোনয়ন না পেলেন, তখন আমি একটু চিন্তা করলাম, তো ওনার মতো সিনিয়র লিডারকে মনোনয়ন দেওয়া হলো না কেন? পরে শুনলাম যে না, ওনাকে ঢাকা দক্ষিণের মেয়র বানানো হবে, এই জন্যই তাকে মনোনয়ন দেওয়া হয়নি।
তো মেয়র বানানো হবে কিভাবে? মেয়র বানানোর জন্য তাকে ইলেকশন করতে হবে। ইলেকশন করলে কে দাঁড়াবে না দাঁড়াবে এটা তো আমরা জানি না, হয়তো ইলেকশনের জন্য অপেক্ষা করতে পারছিলেন না, দিয়ে দিলেন মেয়র হিসেবে নির্বাচন, তার প্রশাসক হিসেবে নিয়োগ করে দিলেন, মানে উনি ভার্চুয়ালি মেয়রের মতোই কাজ করবেন। আচ্ছা ফাইন। তারপরে আমরা ঢাকা উত্তরের কথা বলি। ঢাকা উত্তরে নতুন প্রশাসক নিয়োগ করা হয়েছে মিস্টার শফিকুল ইসলাম খানকে। এই শফিকুল ইসলাম খানকে উনি হলেন গিয়ে এই যে মিরপুরের একাংশ কাফুল, কাজীপাড়া, শেওড়াপাড়া এই এলাকাটা নিয়ে যে সংসদীয় এলাকা ছিল ঢাকা 15, এই এলাকায় তিনি বিএনপির পদপ্রার্থী ছিলেন। এখানে উনি নির্বাচনে হেরে গেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের কাছে। সম্ভবত এই পরাজয়ের সান্ত্বনা হিসেবে ওনাকে ঢাকা উত্তরের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে উনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন। তাছাড়া তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিবও ছিলেন। শফিকুল ইসলাম খান কেমন লোক কী সমাচার সেটা ব্যাপার না, ব্যাপারটা হলো উনি মেয়র কাজের জন্য, মানে মেয়র হিসেবে প্রশাসক হিসেবে কাজ করার জন্য ওনার কোনো অভিজ্ঞতা নাই, এবং উনি বিএনপির নেতা একজন। আচ্ছা, খুলনা সিটি কর্পোরেশনে সেখানেও দেওয়া হয়েছে একজন হারু পার্টির কাছে, বিএনপির খুব প্রবীণ নেতা, অনেক দিন ধরে বিএনপি আগলে রেখেছেন মিস্টার নজরুল ইসলাম মঞ্জু। উনিও কিন্তু এবার নির্বাচনে খুলনা 2 আসনে, মানে সোনাডাঙ্গা ও সদর, এই আসনে ধানের শীষে প্রার্থী ছিলেন, এবং উনি জামায়াতে ইসলামের খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন বেলালের কাছে নির্বাচনে পরাজিত হয়েছেন। এখন এই পরাজয়ের পর ওনার মনে নিশ্চয়ই কোনো মনোবেদনা তৈরি হয়েছে। সেই মনোবেদনা লাঘবের জন্য ওনাকে আরও বড় পদে, মানে ওনাকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছে। মেয়র ঠিক নয়, প্রশাসক। প্রশাসক আর মেয়র একই রকম মনে করবেন। গাজীপুর সিটি কর্পোরেশন, সেখানেও মেয়র হয়েছেন নতুন একজন মেয়র, মানে নতুন একজন প্রশাসক নিয়োগ করা হয়েছে মিস্টার শওকত হোসেন সরকার। এই শওকত হোসেন সরকার গাজীপুর মহানগর বিএনপির সভাপতি। উনি অনেক দিন ধরে 2013 সালে যখন গাজীপুর হয় সিটি কর্পোরেশন হয়, তার আগে তিনি ওই এলাকার যে কাশিমপুর ইউনিয়ন আছে একটা, সেই কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। এই পদে তার বাবাও চেয়ারম্যান ছিলেন গিয়াসউদ্দিন সরকার, তার চাচা সোহরাবুদ্দিন সরকার তিনিও চেয়ারম্যান ছিলেন, এমনকি তার দাদা জাবেদ আলী সরকার তিনিও এখানকার চেয়ারম্যান ছিলেন। তো উনি অনেকদিন ধরে চেয়ারম্যান ছিলেন কাশিমপুর ইউনিয়নে। এবার উনি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন। এখানে কিন্তু আগে, মানে আওয়ামী লীগ আমলের শেষ দিকে জাহাঙ্গীর আলম ছিলেন মেয়র। যাই হোক, তারপর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বললেই কিন্তু আমরা বুঝি যে সেরেনা হায়াত আইভি, উনি এখানকার মেয়র ছিলেন। এই সেরেনা হায়াত আইভির কাছে 2016 সালে যে নির্বাচনটা হয়, সেই নির্বাচনে এখানে মেয়র বিএনপির হয়ে প্রার্থী ছিলেন সাখাওয়াত হোসেন খান, এবং তখন তিনি 78,900 ভোটে হেরে গেছিলেন। সেই হারা লোকটাকে এবার নারায়ণগঞ্জের মেয়র হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। মেয়র হিসেবে তো নয়, মেয়র হয় না আপনারা, এটা হলো প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এবং উনি এমনিতেও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি। সিলেট সিটি কর্পোরেশনের কথা ধরেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হয়েছে আব্দুল কাইয়ুম চৌধুরীকে। এই আব্দুল কাইয়ুম চৌধুরী কিন্তু একসময় সাবেক অর্থমন্ত্রী ছিলেন, যে সাইফুর রহমান সাহেব ওনার রাজনৈতিক সচিব ছিলেন। কিন্তু উনি এইবার সিলেট 3 আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, কিন্তু তিনি মনোনয়ন পায়নি। এই আসনে মনোনয়ন পেয়েছে যুক্তরাজ্য বিএনপির সদ্য সাবেক সভাপতি এম এ মালিক। তো ওনাকে নির্বাচন দেওয়া হয় না, পর ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে এই সিলেট জেলার যতগুলি সংসদীয় আসন আছে সবগুলি আসনের যারা নাকি প্রার্থী তাদের নির্বাচনী সমন্বয়ক হিসেবে কাজ করার জন্য। উনি কাজটা ভালোভাবে করেছেন, এবং হয়তো তারই পুরস্কার হিসেবে ওনাকে সিলেটের এখন প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। তো মোটামুটি আমরা দেখলাম যে সব জায়গায় একজন দলীয় লোককে প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো। কেন? সরকার ইচ্ছা করলে পারে, কিন্তু এই কাজটা কি ভালো হলো? আপনি তো নির্বাচন দিবেন, আপনি অনির্বাচিত ব্যক্তিকে দিলেন কেন? যদি প্রশাসকে নিয়োগ করতে হয় তাহলে তো সরকারি লোককে প্রশাসক নিয়োগ করেন। যেটা নাকি সবসময় আমরা দেখে এসেছি ট্র্যাডিশন, যে একজন অতিরিক্ত সচিবকে প্রশাসক নিয়োগ করা হয়, তিনি মেয়রের মতো কাজ করেন। আপনি তো অনেকদিন ওয়েট করেছি আমরা। আর আপনি যাকে দিলেন তিনিও তো আগামী যখন নির্বাচন হবে তখন তো নির্বাচনে অংশ নেবেন, সেই নির্বাচনে উনি হারতেও পারেন। ধরা যাক হাইপোথেটিক্যালি আপনি নির্বাচন দিলেন, সবাই জিততে পারলো না, কেউ না কেউ হেরে গেল। যে হেরে গেল সে তাহলে মেয়র হওয়ার যোগ্য না, মানে অন্তত পক্ষে ওই এলাকার যা নাকি জনগণ আছে, ভোটার আছে, তারা মনে করছে যে এই লোকটা মেয়র হওয়ার যোগ্য না, কাজে তাকে ভোট দিলাম না।
যে মেয়র হওয়ার যোগ্য না তাকে আপনি প্রশাসক বানালেন কেন? প্রশাসক আর মেয়র কিন্তু মোটামুটি ভার্চুয়ালি একই কাজ করেন, একই ধরনের ক্ষমতা তারা ভোগ করেন। তো যিনি মেয়র হওয়ার যোগ্য নয় বলে জনগণ রায় দিল, তাকে আপনি আগে প্রশাসককে বানালেন কেন? তাকে পুরস্কার দেওয়ার জন্য। এই পুরস্কারটা আপনাকে দিতে পারেন। সিটি কর্পোরেশনটা তো বিএনপির প্রপার্টি না, এটা মাথায় রাখতে হবে। এই সিটি কর্পোরেশনগুলি কি বিএনপি প্রপার্টি না? বিএনপিকে জনগণ দায়িত্ব দিয়েছে সরকার পরিচালনার জন্য, এবং সরকার পরিচালনার ক্ষেত্রে এই যে সিদ্ধান্তটা, এটা কি ভালো কোনো সিদ্ধান্ত হলো? এটা কি একদম নিরপেক্ষ কোনো সিদ্ধান্ত হয়েছে? কেন এটা করলেন আপনারা? আমরা কিন্তু বিএনপিকে অন্যরকম ভাবছি এখন। আমরা শুরু থেকেই বলছি যে বিএনপি আমাদের গতানুগতিক রাজনৈতিক দলগুলোর মতো আচরণ করছে না, তারা অন্যরকম একটা সবার জন্য সরকার, সবার হয়ে নিরপেক্ষ আচরণ করার চেষ্টা করতেছে। আমরা সেটার প্রশংসা করছি। অন্তত 7-10টা দিন আমাদেরকে দেন প্রশংসা করার জন্য। আমাদের এই সুযোগটা আপনারা নিয়ে নেবেন। এরকম এত দলীয় সিদ্ধান্ত এর আগে কোনো দলীয় সরকারও নেয় নাই। এর আগে কোনো সরকার এরকমভাবে সিদ্ধান্ত নেয় নাই। আওয়ামী লীগ আমলে দেখি নাই যে এইভাবে 6-7টা সিটি কর্পোরেশনে নিজের দলের লোককে প্রশাসক বানাই দিতে দেখিনি এর আগে। এবার দেখলাম। তাহলে বিএনপি কি আওয়ামী লীগের সঙ্গে কম্পিটিশনের নামছে? যে দলীয় কারণ কাহাকে বলে, কত প্রকার কি কি আসর দেখাই দেয় নাকি? এটা কি মানে এটা তো আপনার প্রপার্টি না রে ভাই, এটা তো মাথায় রাখতে হবে। তো আপনি এটা কি কি করতেছেন আপনারা? ফখরুল ইসলাম আলমগীর সাহেব, ওনাকে আমি খুবই সেন্সিবল লোক মনে করতাম। মাঝখানে ওনার এলাকায় আওয়ামী লীগের লোকজনদের কি কি বলছেন যে এখানকার সবার মামলা তুলে নেওয়া হবে, এগুলো দেখে একটু মনটা খারাপ হয়েছিল যে বুড়া হয়েছেন, বয়স হয়েছে, এলোমেলো আচরণ কেন করছেন? ওনার এই আচরণটা তো আমার কাছে আরো ভয়ঙ্কর লাগতেছে। আমরা তো এই আচরণ আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি না। প্রিয় দর্শক, আমি আশা করব এ ধরনের আচরণ করার থেকে বিএনপি বিরত থাকবেন এবং যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দিন। আপনারা মাত্রই এত ল্যান্ডস্লাইড একটা ভিক্টরি পেয়েছেন, তো ওখানে আপনাদের আত্মবিশ্বাস নাই কেন? একজন অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন, প্রবাসে থাকেন তিনি মন্তব্য করেছেন, তিনি বলেছেন একটি ভিডিওতে যে আপনি বিএনপির ভেতরের সব তথ্য ভারতে পাচার করছেন, আপনার সাথে এখনও শেখ হাসিনার যোগাযোগ হয় এবং আপনার বিষয়ে বিএনপিকে সাবধান করে দিচ্ছেন। এর সত্যতা কতটা, বা এই অভিযোগ সম্পর্কে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, ইলিয়াস হোসেন সাহেবের সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগ নাই। উনি আমার রাজনীতি সম্পর্কে কতটুকু জানেন সেটাও আমি জানি না। তবে ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বা উনি বাংলাদেশের জন্য যে কাজ করেন সেইটার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি যে এই কথাগুলোর কোনো সত্যতা একেবারেই নেই। আমি আসলে কখনো এই প্রথমবার আপনি জিজ্ঞেস করলেন দেখে আমি বলছি পাবলিকলি, কারণ পাবলিকলি আমি এই ব্যাপারে কোনো কমেন্টও কখনো করি নাই। কারণ এই ব্যাপারে মানে জিরো সত্যতা আছে আর কি। সো বেসিক্যালি আমার বাবা একজন মুক্তিযুদ্ধের সংগঠক। আমি আমার বাবা সবসময় গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, দেশের জন্য কথা বলেছেন, দেশের জন্য কাজ করেছেন। ওনার বেশিরভাগ টাইমটাই উনি জেলে কাটিয়েছেন। তো ওনার সন্তান হিসেবে আমি দলের জন্য কাজ করছি, দেশের জন্য কাজ করার চেষ্টা করছি, আমার এলাকার মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি। হ্যাঁ, যেহেতু আমি আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য বিএনপির, আমি সব দেশের প্রতিনিধিদের সাথেই আমার যোগাযোগ হয়, সেটা 100% বিএনপির পক্ষ থেকে, বিএনপি প্রতিনিধি হিসেবে, এর বাইরে কিছুই না। শেখ হাসিনার সাথে আমার কখনো, যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে, যখন এতদিন 15 বছর ছিল, তখনও আমার সাথে শেখ হাসিনার কোনো যোগাযোগ ছিল না, এখনো যোগাযোগ থাকার কোনো প্রশ্নই উঠে না। আমি খুবই সততার সাথে কাজ করি। আমি পলিটিক্স হয়তো অত ভালো বুঝি না, কিন্তু সততার সাথে কাজ করার চেষ্টা করি। এবং এই নিউজের কোনো ভিত্তি নাই। আমার সব বিষয়ে আপনার কোনো ধারণা আছে? আমি বলতে পারবো না। আমি মনে করি হয়তো ওনাকে কেউ কোনো ভুল তথ্য দিয়েছেন অন্য কোনো কোয়ার্টার থেকে,
বা এটা আমি বলতে পারবো না সেটা উনি কেন বলেছেন। আমি আসলে এটা কোয়েরি করারও কোনো প্রয়োজন বোধ করিনি, কারণ এটার কোনো সত্যতা নাই। আচ্ছা। এবং আমি যারা দলে আমাকে দু একজন চেনে বা যাদের সাথে আমি কাজ করি, তারা ভালো মতোই জানেন যে আমি খুবই, যতটুকু আমাকে কাজ, আমার যে দায়িত্ব, সেই দায়িত্বটা আমি 100% করার চেষ্টা করি। এবং তার বাইরে গিয়েও আমি অনেক মানে অনেকের জন্য কাজ করি, যেটা একেবারেই আমার নিজস্ব বিবেক থেকে আমি করি। সুতরাং এই খবরের কোনো সত্যতা নাই। সব দেশের সাথেই আমাদের যোগাযোগ হয়, আছে, আমার যোগাযোগ আছে। এবং এটা 100% পিওরলি বিএনপির পক্ষ থেকে আমার যতটুকু দায়িত্ব, সেই একদম দায়িত্বটাই স্পষ্ট আমি পালন সমাবেশ। করি। তার মানে এই আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে বা আপনার যে যোগাযোগের বিষয় সেটি নিয়ে একটু পরে আসি। তার আগে যেটি নিয়ে এখন সবচেয়ে আলোচিত জায়গা, যে বেগম খালেদা জিয়া 18 বার আবেদন করেছেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় তার পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে চিকিৎসা পাঠানোর জন্য, কিন্তু সেটি আবেদনে সাড়া দেয়নি বা তাকে পাঠানো যায়নি। এখন এসে তিনি মহাসমরে দেশের বাইরে গেলেন, সেখানে তার পুত্র তারেক রহমানও আছেন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন বিএনপির তিনি আছেন। এবং যে বাস্তবতা যেটি দেখা যাচ্ছে, 5ই আগস্টের পর শেখ হাসিনা সরকার উৎখাতের পর শেখ পরিবারেরও কেউ নেই, শেখ পরিবারের কেউ নেই, জিয়া পরিবারের কেউ নেই। বাংলাদেশের রাজনীতির ইতিহাস ঘাটলে এই দুই পরিবার খুব গুরুত্বপূর্ণ সবসময় ভূমিকা পালন করেন। এবং ক্ষমতায় আছেন ডক্টর ইউনূস, যাকে আসলে সেই 11 সময় এই -2তে কলকাঠি নাড়ার পেছনে একজন কুশীলব হিসেবে অনেকেই অভিযোগ করেন। এবং আমরা আসলে এখন না, 5ই আগস্টের পরে এই অন্তর্বর্তী সরকার গঠন হবার পরে বিভিন্ন সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলতে শুনেছি, -2, 1-11 কথা মনে পড়ে, বা বিরাজনীতিকরণ। একটা প্লট মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমন শঙ্কা করছিলেন, সেরকম একটা প্লট কি তৈরি হচ্ছে? না, একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র বা জাতীয় আভ্যন্তরীণ ষড়যন্ত্র তো সবসময় আছে জিয়া পরিবারকে মাইনাস করার জন্য, সেটা তো আছেই। কিন্তু আপনি অনেকগুলো প্রশ্নের অবতারণা করেছেন, আমি একটা একটা করে যদি বলি। দেখুন, কিছুদিন আগে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের একটি সাক্ষাৎকার আমি দেখেছি। সেই সাক্ষাৎকারে উনি পরিষ্কার করেছেন যে উনি উনি এই মুহূর্তে কেন এই দায়িত্বটা নিয়েছেন। এবং 1-11 সময় ওনাকে অনেকে বলেছিল যে কেন আপনি আসছেন না, একটা শূন্যতা সৃষ্টি হয়েছিল তখনও উনি ওনার ওই ব্যাখ্যাটা উনি দিয়েছেন। আমি এটাকে এত মানে কনস্পিরেসি থিওরি হিসেবে দেখতে চাই না। আমি আমি যেভাবে দেখি সেটা হচ্ছে যে দেখেন, জুলাই অগস্টের অভ্যুত্থানের পরে বা এই আন্দোলনের পরে এবং এই 15 বছরে শেখ পরিবার আর জিয়া পরিবারকে মিলিয়ে ফেললে কিন্তু চলবে না। শেখ পরিবারের যত লোক, এমপি, মন্ত্রী ছিল, যত ভাবে তারা দেশকে লুটে পুটে খেয়েছে, এটা এটার সাথে জিয়া পরিবারকে তুলনা করলে এটা অত্যন্ত মানে আনফেয়ার হবে। তো সুতরাং শেখ পরিবার এখন যে নাই, সেটা তাদের নিজেদের দোষেই নাই। জিয়া পরিবারকে বিলীন করার চেষ্টা হয়েছে বারবার, আওয়ামী লীগই করেছে বা কোনো বিভিন্ন মহল থেকে হয়েছে, কিন্তু সে জিয়া পরিবারকে কিন্তু কখনো বাংলাদেশের মাটি থেকে বা মানুষের মন থেকে বিলীন করা যায়নি। আপনি দেখেন, আহ, আহ, বেগম খালেদা জিয়া একটি মিথ্যা মামলায় এতদিন জেলে ছিল, ওনার জামিন দেওয়া হয়নি, ওনাকে ওনার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বারবার রিকোয়েস্ট করা হয়েছে, সেটা অনুমতি দেওয়া হয়নি। তারপরেও কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য দলমত নির্বিশেষে প্রত্যেকের একটি শ্রদ্ধার জায়গা আছে, একটি ভালোবাসার জায়গা আছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি দেশের বাইরে এতদিন ধরে আছেন, তার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা হয়েছে, তাকে কনভিক্ট করা হয়েছে মিথ্যা মামলায়। উনি দেশের বাইরে থেকে 15 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটি দল উনি পরিচালনা করছেন অত্যন্ত সফলভাবে, একটি আন্দোলন পরিচালনা করে যাচ্ছেন অত্যন্ত সফলভাবে, দেশের জন্য কাজ করছেন সফলভাবে। ওনার 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 বক্তব্য আপনার মিডিয়াতে আসতে দেওয়া হয় নাই এতদিন। কোনোভাবেই ওনাকে সব রকম ভাবে ওনাকে হেনস্থা করা হয়েছে, তারপরেও কিন্তু মানুষ কিন্তু ওনার কথা মনে রেখেছে, ওনাকে ভালোবেসেছে এবং ভালোবেসে যাচ্ছে। শেখ পরিবারের পার্থক্য হচ্ছে, শেখ পরিবার সবকিছু লুটে পুটে খেতে চেয়েছে। সেটা আপনি 1975 পূর্ববর্তী সময় যদি দেখেন, 1971-এর পর থেকে তখনও সেই নজির আছে। আবার এই গত 15 বছরে সেই নজিরটা আরো শক্তভাবে আছে। তাহলে কি সেই সময় মানে শেখ মুজিবুর রহমানের সাথেই রাজনীতি করেছেন আপনার বাবা ওবায়দুর রহমান, তিনি আর কি যতদিন শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ
করেছেন এবং তার জীবদ্দশায় আর কি আমার জানা মতে আপনার বাবা জনাব ওবায়দুর রহমান তিনি আওয়ামী লীগেই ছিলেন, আওয়ামী লীগের এমপি ছিলেন, সাধারণ সম্পাদকও সম্ভবত ছিলেন, একটা সময় অনেকগুলো দায়িত্ব পালন করেছেন, একটা সময় ছাত্রলীগের সভাপতিও ছিলেন। তারও কি রাজনীতিতে ভুল ছিল? তখন তো বিএনপির জন্ম হয় নাই, হ্যাঁ, তখন কিন্তু যদি আওয়ামী লীগ ছাড়া, তখন আমি আপনাকে বলি রাজনীতি তখন আওয়ামী লীগের অনেক সিদ্ধান্তের সাথে উনি একমত ছিলেন না। সেই কারণে কিন্তু উনি আওয়ামী লীগ ছেড়েছিলেন। বাকশাল নিয়ে বিভিন্ন সময় কিন্তু আওয়ামী লীগের নেতাদের সাথে, তৎকালীন শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে ওনার ওনার মতপার্থক্য হয়েছে। এবং যেহেতু উনি গণতন্ত্রে বিশ্বাস করতেন, উনি ছাত্র রাজনীতি করতেন, ছাত্র রাজনীতি করতে উনি যেহেতু বাম রাজনীতি করতেন না, খুব স্বাভাবিকভাবে উনি ছাত্রলীগের নেতা ছিলেন। কারণ তখন তো এই মানে বাম ঘরানার রাজনীতি মানে শক্তিশালী ছিল এবং ছাত্রলীগ শক্তিশালী ছিল। সেই প্রেক্ষাপটে উনি যখন মনে করেছেন যে আওয়ামী লীগে আর থাকা সম্ভব না, তখন কিন্তু উনি আওয়ামী লীগ থেকে ছেড়ে কিন্তু সেটা চলে শেখ এসেছেন। মুজিবুর রহমানের কারণ জীবদ্দশায় না আর কি, মানে শেখ পরিবার যখন ক্ষমতায় ছিলেন সেই জীবদ্দশায় না। শেখ পরিবার, দেখেন ইতিহাস ঘাঁটতে গেলে অনেক কিছু চলে আসে। শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায়ও শেখ পরিবারের বহু ফ্যামিলি মেম্বারের সাথে আমার বাবার মতপার্থক্য হয়েছিল, এবং সেই কারণেই কিন্তু আমার বাবা শেখ মুজিবুর রহমান বেঁচে থাকা অবস্থায় উনি আহ আহ, ওনাদের বিভিন্ন পলিসির বিরুদ্ধে উনি কথা বলেছেন। ওনারা যখন বাকশাল গঠন করার প্রক্রিয়া করছিলেন তখন কিন্তু উনি তার বিরুদ্ধে কথা বলেছেন। সবার নামটা দিয়ে দিয়েছে বাকশালে, কিন্তু উনি কখনোই কিন্তু বাকশালের সাপোর্ট করে নাই। আজ যখন উনি দেখেছেন যে একটা সুযোগ এসেছে, কারণ উনি গণতান্ত্রিক ধারাতে, গণতন্ত্রে সবসময় বিশ্বাস করেছেন, যখন একটা স্বৈরাচারী মনোভাব নিয়ে মুক্তিযুদ্ধকালীন পরবর্তী সময়ে তৎকালীন শেখ মুজিবুর রহমান সাহেব দেশ পরিচালনা করছিলেন এবং দল পরিচালনা করছিলেন, সেই স্বৈরাচারী মনোভাবটা আমার বাবা কখনোই একসেপ্ট করে নাই। সেই জন্যই কিন্তু ওনার সাথে সবার মত পার্থক্য হয়েছিল এবং উনি ওখান থেকে বেরিয়ে এসেছেন। যখন দেখেছেন যে একটি গণতান্ত্রিক ধারা আবার বাংলাদেশে চালু হচ্ছে শহীদ শেখ রাষ্ট্রপতি মুজিবুর জিয়াউর রহমান রহমানকে সাহেবের হত্যার পরে, নেতৃত্বে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে তিনি সরে আসছেন, মানে হ্যাঁ, খন্দকার অবশ্যই মোশতাকের মন্ত্রিসভায় 1975 তো তারপরে। জি। 1975 তো অবশ্যই একটা কালো অধ্যায়, এটা তো কেউ সাপোর্ট করছে না, কিন্তু আমি বলছি যে আমার বাবার এই কারণে আমার বাবা আওয়ামী লীগ থেকে চলে এসেছিল দেখে কিন্তু আমার বাবার বিরুদ্ধে 4 নেতা হত্যার মামলা হয়েছিল, শেখ হাসিনা দিয়েছিল 96 সালে। 1996 যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আমার বাবার বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগ বহুত প্রতিহিংসামূলক কর্মকাণ্ড করেছে, যেহেতু আমার আব্বা তখন তৎকালীন সময়ে শেখ মুজিবুর রহমান সাহেবের অনেক অনেক সিদ্ধান্ত উনি মেনে নেয় নাই, সেই কারণে। আমাদের এখানে বাংলাদেশে রাজনীতির ক্ষেত্রে একটা অংশকে ধরেন সেকুলার হিসেবে ধরা হয়, মানে তারা একটা ধর্মনিরপেক্ষ সেকুলার সমাজ চান। এগুলোর ব্যাখ্যা নিয়ে সমস্যা আছে, সেই ব্যাখ্যা আমি এখন পরে যাচ্ছি, কিন্তু সাধারণভাবে তারা এটা একটা চান এবং এটা এদেরকে এভাবে পরিচিত হিসেবে দেখেন। আরেকটা পক্ষ ধর্মীয় রাজনীতি কিংবা একটা ইসলামী শাসনের দিকে যেতে চান কিংবা সমাজকেও সেভাবে দেখতে চান। দুই পক্ষের মধ্যেই কিন্তু দেখা যায় যে একটা বড় আকারের মানে পরস্পরকে নাকচ করার, মানে নাই করে দেওয়ার একটা জায়গা আছে। সেকুলারদের দিক থেকে, যারা সেকুলার চিন্তাধারায় বিশ্বাসী, তারা একে একেবারেই উগ্রবাদী মৌলবাদী হিসেবে চিহ্নিত করে তাদেরকে এমনকি ওই যে কেউই, মানে অর্থাৎ 71 সালে যারা ভূমিকা নিয়েছেন সেটা তো একটা নিয়েছেন, কিন্তু সাধারণভাবে ধর্মীয় চিন্তা করা মানেই আবার 71 সালের ওই রাজাকার কিংবা এর সাথে তাকে ট্যাগ করা, তার সাথে মিলিয়ে ফেলা, এইভাবে একটা সাধারণীকরণের একটা প্রবণতা আছে। অন্যদিকে আবার মানে কি বলে, যে কোনো ভাবেই সেকুলারদের জন্য কিন্তু তাদের একটা তাদেরকে কোনো কোনো পক্ষের সাথে আইডেন্টিফাই করা, তাদেরকে ভারতপন্থী বলা, তাদেরকে একটা ফ্যাসিস্ট হিসেবে শক্তির সাথে একেবারে পুরোপুরি ট্যাগ করে ফেলা, এই জায়গাটা আছে। মানে আমি বলতে চাইছি যে দুই পক্ষেই কিন্তু দুই দিকে আছে। মানে এখানে যেমন ফ্যাসিস্ট শক্তি সেকুলারদের মধ্যে রয়েছে, আওয়ামী লীগ সেকুলারিজম ব্যবহার করে ফ্যাসিজম করেছে, অন্যদিকে ধর্মীয় রাজনৈতিক শক্তির মধ্যে উগ্রবাদী শক্তি আছে। কিন্তু এর বাইরেও মানুষ আছে, মানে সেকুলারদের মধ্যেও যারা ফ্যাসিস্ট নন কিন্তু একটা সাধারণভাবে সমাজের মধ্যে উদার একটা জায়গা দেখতে চান, সেইটার মানুষ আছে। ফ্যাসিস্ট না হয়েও তিনি উদার থাকতে পারেন। অন্যদিকে ধার্মিক হয়ে ধর্মীয় রাজনীতির সাথে যুক্ত থেকেও একটা উগ্রবাদী মানে রাষ্ট্র কল্পনা থেকে বেরিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে তারা নিজেদের ধর্মভিত্তিক রাজনীতি করতে চিন্তা করতে পারেন।
মানে সাধারণীকরণ করাটা সমস্যাজনক, এবং উভয়ের যে এংজাইটি, মানে এই যে একে অপরকে যে ধরুন এখন যেমন আপনার এংজাইটি, মানে আপনি যে এটা প্রকাশ করলেন, যেটা আপনার না, আপনি হয়তো মানে আপনি হয়তো এখানে যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেখানে যে এংজাইটিটা প্রকাশিত হচ্ছে, যে এখানে লালন মেলা করতে দেওয়া হচ্ছে না, এখানে নাটক করতে দেওয়া হচ্ছে না, এখানে সমস্ত লিবারাল আইডিয়া গুলো বোধহয় একটা বড় ধরনের চাপের মধ্যে পড়ে যাচ্ছে। এটা কিন্তু একটা, এই যে উদ্বেগ, এই উদ্বেগ, এই উৎকণ্ঠা, এটা এখন সেকুলারদের মধ্যে আছে। তেমনি একই উদ্বেগ উৎকণ্ঠা আবার ধর্মীয় রাজনীতি অথবা ধার্মিক মানুষদের মধ্যেও আছে। তাদেরকে দেখা মাত্রই, তাদের পোশাক, তাদের চেহারা দেখা মাত্রই তাদেরকে চিহ্নিত করা হয়েছে তারা মৌলবাদী, তারা কোনো জঙ্গি, ইত্যাদি ইত্যাদি। এবং কেবলমাত্র দাড়ি টুপির কারণে কত মানুষ হেনস্থার শিকার হয়েছেন সেটা তো আমরা জানি। কাজে এই যে উদ্বেগ দুই পক্ষে কিন্তু আছে, এবং সেটাও বাংলাদেশের একটা এই সময় হয়েছে। এখন কি মানে এখন একটা যেটি একটা আপনিও বলছিলেন, সময় একজনের উপরে, এখন আপনি বলছেন যে তার পাল্টা হচ্ছে কিনা, হ্যাঁ পাল্টা হওয়ার কোনো কোনো সম্ভাবনা থাকতে পারে, কিন্তু আমি বলছি যে প্রবণতার দিক থেকে সেটা অত্যন্ত মার্জিনাল। এখন পর্যন্ত আমরা দেখছি যে প্রধান ধারা সহিষ্ণুতার ধারার মধ্যে আছে, এবং সেটাই বাংলাদেশের জনগণের মূল আকাঙ্ক্ষা। যেমন ভারত যেভাবে বাংলাদেশকে পোর্ট্রে করার চেষ্টা করছে, যে বাংলাদেশে হিন্দু নারীরা শাখা সিঁদুর করে বেরোতে পারছে না, এটা কি সত্য? সম্পূর্ণ একদমই না। মিথ্যা প্রচারণা। বাংলাদেশে কি হিন্দুদের রাস্তায় লাশ পড়ে থাকছে? এটা কি সত্য? এটা যে সম্পূর্ণ অনেক মিথ্যা গুজব, অনেক প্রচারণা। গুজব, সেই ভারতের আলোচনাটা অনেক মিডিয়াতে বড়, আছে। এত গুজব। আমি শেষ করি, এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা এইখানে, যে সাংস্কৃতিক সমস্যা যে আমাদের নাই এটা কোনো বলা যায় না, সাংস্কৃতিক সমস্যা। এবং সাংস্কৃতিক সমস্যা হচ্ছে এই জায়গাটাতেই, যে উগ্র প্রবণতা মানে দুই পক্ষের মধ্যেই কাজ করছে, এবং এই আমাদের দরকার সেটা একটা সহনশীলতার জায়গায় আসা, একে অপরকে মানে মেনে নিয়ে, আমি পার্থক্য সত্ত্বেও আমরা একে অপরকে একই সাথে শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারি, সেই রকম জায়গায় যাওয়া। চিন্তা এবং জীবন চর্চার পার্থক্য কিংবা বিশ্বাসের পার্থক্য সত্ত্বেও আমরা একসাথে থাকতে পারি, এটাই গণতান্ত্রিকতার নিশ্চয়ই। ভিত্তি। এবং রাষ্ট্র সেটা আসলে না কি থাকলে ব্যবস্থা নিচ্ছে, আমি সেই প্রশ্নটাই যেতে চাই, যে হ্যাঁ, রাষ্ট্র আসলে কি ব্যবস্থা নিচ্ছে এখানে। মানে এক্স্যাক্টলি, সাধারণের রাষ্ট্র মনে ওই উদ্বুদ্ধ জায়গায় ওই উদ্বেগ তো অবস্থানটা আছেই, নেবে ছিল রাষ্ট্র। আপনি বলছেন। হ্যাঁ, হ্যাঁ, মানে রাষ্ট্র এই জায়গায় এই 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 যে অধিকারটা, এটা সুরক্ষা করবে, যে পার্থক্য সত্ত্বেও বিশ্বাস, রাজনৈতিক বিশ্বাস, জীবন চর্চা, পরিচয়, এই সমস্ত পার্থক্য সত্ত্বেও এখানে মানুষ সহনশীলতার সাথে শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারবে, যার যার অধিকার চর্চা করতে পারবে, রাষ্ট্র এইটার গ্যারান্টি দিবে। সেই রকম একটি রাষ্ট্র গঠন করার জন্য আমরা লড়াই করছি, এবং বাংলাদেশের এখন পর্যন্ত প্রধান প্রবণতা সেই রকম একটি রাষ্ট্র গঠনের দিকে। এখানে যে অন্য কোনো ধরনের প্রবণতা নেই সেটা আমি বলছি না, কিন্তু সেইগুলো প্রধান ধারা নয়, কিন্তু বাংলাদেশকে ওইগুলোকেই প্রধান করে প্রচার করার চেষ্টা করা হচ্ছে, যাতে করে বাংলাদেশকে একভাবে চিত্রিত করে এই পুরো গণ অভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করা যায়। সেটার আমরা স্ট্রংলি আমি অপোজ আমি আমি করছি। সেই শুধু প্রশ্নটি, প্রচার করার জন্য স্কোপ আমাদের দেশে সেই জায়গাগুলো বন্ধ করা হচ্ছে কিনা, যেন প্রচার করার মতো কোনো স্কোপই না থাকে। উনি বলেছেন যে আমি ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিলাম সরকারকে সরানোর জন্য, শেখ হাসিনার সরকারকে সরানোর জন্য আমি নিজেও লিপ্ত ছিলাম। এখানে আসিফ নজরুল চোর বলেছিল, যার হাতে শপথ নিয়েছে তাকে চোর বলেছে। ওই রেজিগনেশন লেটারের ব্যাপারে যখন কথা উঠেছিল, উনি বললেন আমি তো কোনো রেজিগনেশন লেটার পাই নাই। আর আজ পর্যন্ত যে চোর বলেছে সে আজ পর্যন্ত এটা দেখাতে পারে নাই যে এই দেখেন রেজিগনেশন লেটার আছে। সো এই জিনিসগুলি তো সম্মুখে আসা দরকার। আপনি রাষ্ট্রপতিকে, আপনি রাষ্ট্রপতির যে ফাংশনস গুলি আছে ওই ফাংশনস গুলিও করতে দিলেন না আপনি ঠিক করে। আপনি ভয় ভীতি দেখিয়েছেন রাষ্ট্রপতিকে। ইউ পুট হিম আন্ডার ট্রেমেন্ডাস প্রেসার, মেন্টাল প্রেসারে আপনি রাষ্ট্রপতিকে রেখেছেন। আপনি যা পাঠিয়েছেন রাষ্ট্রপতি সই করে দিয়েছেন, বিকজ আর কোনো কনস্টিটিউশনাল অফিস হোল্ডার তো নাই। রাষ্ট্রপতি যদি না কোঅপারেট করে তাহলে স্টেট কোল্যাপস করছে। যেভাবে ইউনূস ট্রিট করেছে, সে শুধু তার ওথ, শপথ লঙ্ঘন করে নাই, বরঞ্চ সেই রাষ্ট্রের সাথে খেলা করেছে। সেই রাষ্ট্র, উনি হচ্ছেন প্রতীক, রাষ্ট্রপতি হচ্ছেন, যেহেতু রাষ্ট্রের প্রতীক একজন, আপনাকে ওনাকে রেসপেক্ট করতে হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবকে উৎখাতের বিষয়ে, অপসারণের বিষয়ে ডক্টর ইউনূসের একটা প্রচ্ছন্ন সমর্থন ছিল। তিনি কখনো নীরব থেকেছেন, কখনো উৎসাহ দিয়েছেন, এই কথাগুলো বেরিয়ে এসেছে। এটি কি এক ধরনের রাষ্ট্রীয় ষড়যন্ত্র কিনা, আপনার কাছে কি মনে হয়?
আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে এইটা একটা আহ, শুধু সংবিধান লঙ্ঘন হয় নাই, ইটস ট্রিজন। ইটস ট্রিজন। আপনি রাষ্ট্রপতিকে দেখা করেন নাই, আপনি আপনার পলিসিস গুলি রাষ্ট্রপতিকে জানান নাই। বিকজ আমাদেরকে খেয়াল রাখতে হবে যে রাষ্ট্রপতি হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি কনস্টিটিউশনাল অফিস করছিলেন প্রধানমন্ত্রী যাওয়ার পর, একমাত্র ব্যক্তি যিনি কনস্টিটিউশনাল পজিশনে ছিলেন। উনি একজন নির্বাচিত রাষ্ট্রপতি। আপনি তো 12th পার্লামেন্টকে অবৈধ বলেন নাই তো। উনি তো 12th পার্লামেন্ট দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতি। আপনি তো ওনার সাথে খেলা করতে পারেন না। সংবিধান স্পষ্টভাবে বলেছে যে যিনি রাষ্ট্র যিনি সরকার প্রধান হবেন, তিনি কোন পলিসি নেওয়ার আগে রাষ্ট্রপতির সাথে দেখা করবেন, রাষ্ট্রপতিকে অবহিত করবেন। উনি যখন দেশের বাইরে যাবেন, উনি রাষ্ট্রপতির সাথে দেখা করবেন, ওনাকে জানাবেন কেন যাচ্ছেন। উনি যখন ফিরে আসবেন তখন আবার রাষ্ট্রপতির সাথে দেখা করবেন। যেভাবে ইউনূস ট্রিট করেছে, সে শুধু তার ওথ শপথ লঙ্ঘন করে নাই, বরঞ্চ সেই রাষ্ট্রর সাথে খেলা করেছে। সেই রাষ্ট্র, উনি হচ্ছেন প্রতীক, রাষ্ট্রপতি হচ্ছেন প্রতীক। এই রাষ্ট্রপতি কে ইজ নট ইম্পর্টেন্ট। রাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রের প্রতীক একজন, আপনাকে ওনাকে রেসপেক্ট করতে হবে। উনি 1 নম্বর ব্যক্তি রাষ্ট্রের, আপনি তো 1 নম্বর ব্যক্তি না। তো ইউনূস যেটা করেছে, দেখেন আমি আগেও বলেছি, ইউনূসের বিরুদ্ধে সরকারকে তদন্ত করা উচিত। ইউনূসের বিরুদ্ধে তদন্ত হবে। ইউনূসের যে ক্যাবিনেট ছিল, স্পেশালি লামিয়া মোর্শেদ, রিজওয়ানা, আসিফ, তারপরে লামিয়ার হাজবেন্ড, রিজওয়ানার হাজবেন্ড, তারপরে শফিকুল আলম, এরকম আরো কয়েকজন আছে যাদের বিরুদ্ধে সরকারকে তদন্ত করা উচিত যে এরা রাষ্ট্রের প্রতি কি ক্ষতি করেছেন। রাষ্ট্র তো চারটিখানি খেলা না। এবং আমি আশাবাদী যে যেহেতু আমার প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান সাহেব এই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, 2/3 মেজরিটি আছে ওনার, উনি এই পদক্ষেপ নেবেন দ্যাট অ্যাটলিস্ট একটা ইনকোয়ারি কমিটি করবেন, যে ইনকোয়ারি কমিটিটা রিপোর্ট দেবে, বা একটা কমিশন করবেন, সেটা রিপোর্ট দেবে যে উনি কি অনৈতিক, ইললিগাল, আনকনস্টিটিউশনাল কাজ করেছেন, যে সামথিং লাইক ট্রিজন আমি মনে করি। বাট আমার মনে, দিস ইজ মাই ওপিনিয়ন, যেভাবে ট্রিট করেছেন রাষ্ট্রপতিকে। এবং আমি আপনাদেরকে আগেই বলেছি যে কালের কণ্ঠ যেটা আজকে পাবলিশ করেছে, এখন তো এটা রাষ্ট্রপতির মুখ থেকে সবাই জেনেছে যে উনি কি বলতে চেয়েছেন। কিন্তু কথা হচ্ছে যে এই জিনিসগুলি তো আমি বারবার বলেছি, রাষ্ট্রপতির প্রেস উইং সরিয়ে দিয়েছে। আমি বলেছি, অনেক আগেই বলেছি, কি ক্ষমতা বলে সে সরিয়েছে রাষ্ট্রপতির প্রেস উইং। সে তো হি ইজ নট দ্য প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার না, সে তো প্রাইম মিনিস্টার না। তার কারণ হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্টের যে কনস্টিটিউশনাল প্রভিশন ছিল, সেখানে বলা ছিল যে চিফ অ্যাডভাইজার যিনি হবেন, হি উইল বি ডিমড টু বি দ্য প্রাইম মিনিস্টার, যার জন্য প্রাইম মিনিস্টার পাওয়ার হ্যান্ড ওভার করতো। এইখানে 106, যেটা আমি চ্যালেঞ্জ করেছি এবং আমি এখনো মনে করি যে এটা আনকনস্টিটিউশনাল, ইললিগাল ভাবে ওনাকে ক্ষমতায় বসানো হয়েছে। আমি এই রায়টা এখনো পাই নাই। দেখেন আশ্চর্য ব্যাপার, সব রায়গুলি হয়ে যাচ্ছে, কিন্তু আমার এই রায়টা আমি এখনো পাই নাই। 106-এর সার্টিফাইড কপির জন্য অ্যাপ্লাই করা আছে, আমাকে রিভিউ করতে হবে এই রায়টা। সো আই এম ওয়েটিং ফর দ্য রায়, যে কি লিখছেন, বিকজ ওরা বলেছেন, রিজেক্ট করেছেন, অবজারভেশনের কথা বলেছেন। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এই দেশে এমন যেন কোনো অন্তর্বর্তীকালীন আর ইললিগাল যেন কোনো না আসে,
যেমনটি ছিল আমাদের ইউনুস। ইউনুস illegal, unconstitutional, but now I will go to the extent of saying he is a usurper of power, because উনি বলেছেন যে আমি ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিলাম সরকারকে সরানোর জন্য, শেখ হাসিনার সরকারকে সরানোর জন্য আমি নিজেও লিপ্ত ছিলাম। এবং আওয়ামী লীগ, জামাত ইসলামের ব্যারিস্টার মোল্লাও এই কথাটা বলেছেন যে কিভাবে ওনারা ইউনুসের সাথে মিলে কাজ করেছেন। এটা এখন স্পষ্ট। আমিও তো শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনাকে অনেক কথা বলেছি, ফাসিস্ট বলেছি, অথরিটেরিয়ান রিজিম বলেছি, অনেক কিছু বলেছি, আমার তো ভিডিওস আছে এগুলি। তো কথা হচ্ছে আমি তারপরে কিন্তু যখন ইউনুস আসলো 3-4 মাস পর আমি কিন্তু বলা শুরু করলাম, আই এম সরি ফর কলিং শেখ হাসিনা ফাসিস্ট। ওর চেয়ে বড় ফাসিস্ট এখন দেশ চালাচ্ছে। তো আমি তো এই জিনিসগুলি বলেছি। রাষ্ট্রপতি যে কথা বলেছেন, প্রেস উইং এর কথা বলেছেন রাষ্ট্রপতি, আমি আগেই বলেছি। উনি আপনি বলেছেন বলেছেন আরো 3 মাস আগে আপনি এই চ্যানেলেই বলেছেন, এবং আপনার কাছে আমার প্রশ্ন, এই যে প্রেস উইং কেড়ে নেওয়া, তাকে হত্যা করার জন্য এক ধরনের চেষ্টা, তাকে অপসারণের মাধ্যমে, মানে যেভাবে অ্যাটাক করা হয়েছিল বঙ্গভবন, চারিদিক থেকে ঘেরাও করা হয়েছিল, এই যে হত্যা করার এক ধরনের চেষ্টা, এই অপসারণ বা এই ধরনের অপকর্মের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পৃক্ততা, তার মৌনতা অবলম্বন করা, তার উৎসাহ থাকা, এক ধরনের বিদেশি মিশনগুলোতে ছবি, মানে সব বিদেশি মিশনগুলো থেকে ছবি নামিয়ে ফেলা, এই যে একটা ট্রমার মধ্যে নিয়ে যাওয়া রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতি কখন বাঁচেন কখন মরেন তার কোনো গ্যারান্টি ছিল না। সেনাবাহিনী বা 3 বাহিনীর প্রধানেরা তাকে সমর্থন দিয়ে যাচ্ছিলেন, আপনার মতো কিছু মানুষের সমর্থন দিয়ে যাচ্ছিলেন। সবকিছু মিলিয়ে এই যে একটা রাষ্ট্রীয়, মানে তুমুল ষড়যন্ত্র। এর আগে কথা বললেন শেখ হাসিনাকে, শেখ হাসিনা সরকারের পতনের জন্য ডক্টর ইউনূস এই যে এই অভ্যুত্থান বা এই আন্দোলনে তিনি নানানভাবে হেল্প করেছেন। আবার তিনি ক্ষমতায় এসে উনি ডাইরেক্টলি সম্পৃক্ত ছিলেন। আবার তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমাদের এক্সিস্টিং রাষ্ট্রপতিকে উৎখাতের জন্য নানান ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, এমন কথাবার্তাই তো বেরিয়ে আসছে খোদ রাষ্ট্রপতির মুখ থেকে। এই সব বিষয়ে তার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা আসলে নেওয়া যায় বা আইন কি বলে? আমি তো বলেছি যে একটি কমিশন করা দরকার, ইনকোয়ারি করা দরকার, এবং উনি যে ওথ লঙ্ঘন করেছেন, ট্রিজন করেছেন, এইগুলি ওই কমিশনের যে টার্মস অফ রেফারেন্স হবে ওইগুলির মধ্যে থাকা দরকার। আমি যদি কেউ না করে, যদি সরকার না করে, তাহলে ইনশাল্লাহ, গড উইলিং, আমি নিজে সরকারের বিরুদ্ধে মামলা করব এই কমিশন করার জন্য, যে ওই সরকারের যে পুরা কার্যকাল ছিল, যে যতদিন ছিলেন 18 মাস বা হোয়াটএভার, এইটা কমিশন করে ইনকোয়ারি করা দরকার। আর যদি সরকার মনে করে যে তারা এটা করবে না, তাহলে তারা অ্যাটলিস্ট ইউনাইটেড নেশনস এর জেনারেল সেক্রেটারি জেনারেলকে লেখুক যে আপনারা একটা কমিশন করে দেন, যে কমিশনটি এরকম ইনকোয়ারি করতে পারে। এরকম একটি, এইটা আমার অল্টারনেট প্রেয়ার থাকবে যখন আমি করব। এই মুহূর্তে আমি যেটা চিন্তা করছি, যেটা আমি এই যে আমাদের যে আইসিটি আছে, এই আইসিটিটাকে আমি চ্যালেঞ্জ করতে, হয়তো আমি নেক্সট উইকের মধ্যে আমি নোটিশ দেব দ্যাট দিস শুড বি ডিসলভড এন্ড দিস ল শুড বি রিপিলড। ওর কারণ হচ্ছে যে এইটা একটা বিশেষ হিসেব করা হয়েছিল। যাই হোক, এটা আরেকদিন আলোচনা করব। আজকে রাষ্ট্রপতির যে ব্যাপারটা আছে সেটা আপনি জানেন যে আসিফ নজরুল সে প্রথমে উনাকে চোর বলেছিল, লায়ার বলেছিল রাষ্ট্রপতিকে। আমি শাহাবুদ্দিন চুপ্পুর নিয়ে কথা বলছি না, আমি ওই চেয়ারটা নিয়ে, ওই প্রতিষ্ঠানটা নিয়ে কথা বলছি। রাষ্ট্রপতি ইজ আ প্রতিষ্ঠান, জাস্ট এস প্রাইম মিনিস্টার ইজ আ প্রতিষ্ঠান, ক্যাবিনেট ইজ আ প্রতিষ্ঠান। আমি এই প্রতিষ্ঠানকে নিয়ে কথা বলছি। এখানে আসিফ নজরুল চোর বলেছিল, যার হাতে শপথ নিয়েছে তাকে চোর বলেছে। ওই রেজিগনেশন লেটারের ব্যাপারে যখন কথা উঠেছিল, উনি বললেন আমি তো কোনো রেজিগনেশন লেটার পাই নাই। আর আজ পর্যন্ত যে চোর বলেছে সে আজ পর্যন্ত এটা দেখাতে পারে নাই যে এই দেখেন রেজিগনেশন লেটার আছে। সো এই জিনিসগুলি তো সম্মুখে আসা দরকার। আপনি রাষ্ট্রপতির যে ফাংশনস গুলি আছে,
ওই ফাংশনস গুলিও করতে দিলেন না আপনি ঠিক করে। আপনি ভয় ভীতি দেখিয়েছেন রাষ্ট্রপতিকে। ইউ পুট হিম আন্ডার ট্রেমেন্ডাস প্রেশার, মেন্টাল প্রেশারে আপনি রাষ্ট্রপতিকে রেখেছেন। আপনি যা পাঠিয়েছেন রাষ্ট্রপতি সই করে দিয়েছেন, বিকজ আর কোনো কনস্টিটিউশনাল অফিস হোল্ডার তো নাই। রাষ্ট্রপতি যদি না কোঅপারেট করে তাহলে স্টেট কোল্যাপস করছে। আপনার পাসপোর্টে যে প্রথম পাতায় যে লেখা আছে, রাষ্ট্রপতি বলছেন যে আমার এই লোক যে পাসপোর্টধারী, ওকে আপনি সব সুযোগ সুবিধা দেবেন রাস্তা দিয়ে আপনার এখানে যাওয়ার। এই রাষ্ট্রপতি ইজ নট চুপ্পু হু ইজ রাইটিং, ইট ইজ দ্য প্রেসিডেন্সি, ইট ইজ দি সভরেন পাওয়ার অফ দি প্রেসিডেন্ট যেটা প্রয়োগ করা হয়। আপনি যে সভরেন্টি, আপনি যে বলছেন ছবি নামিয়ে দিয়েছে, আমি জানি না, আমি পড়ি নাই রাষ্ট্রপতি কতটুকুন বলেছেন, বাট আমি এখন নাম নেব। এই ছবিটা রিজওয়ানার জন্য নামানো হয়েছে। রিজওয়ানা ওয়েন্ট টু ব্রাসেলস, সেখানে সে আমাদের ইসে যখন এই ছবিটা দেখলো, সে সেখান থেকে রাত্রেই ফোন করে সবাইকে বললো ওনার ছবি নামাতে, এবং একটা নোটিফিকেশন নাই। দের ইজ নো নোটিফিকেশন। যদি নোটিফিকেশন হতো তাহলে প্রেসকে বলা হতো যে আমরা রাষ্ট্রপতির ছবিগুলি নামাতে বলেছি বিকজ আমরা চাই না কোনো ছবি, বা হোয়াট এভার রিজন ইউ মাইট হ্যাভ। কিন্তু ওই এক মহিলা, সে মনে করছে যে এর ছবি কেন থাকবে এখানে, আমরা আছি, ওর ছবি, হু ইজ হি, এখানে তো আমার বাপ ইউনুসের ছবি থাকবে। দ্যাট ইজ দি মেন্টালিটি। এবং ওর জন্য সব ফোনে ফোনে, ফরেন অফিস থেকে এদিক থেকে ওদিক থেকে ফোনে ফোনে সব এমবাসির থেকে ছবি নামানো হয়েছে। আমি জানি না রাষ্ট্রপতি এই জিনিসটা জানেন কিনা বা উনি বলেছেন কিনা। উনি জানেন, বাট নামটা ডিসক্লোজ করেননি। উনি বলছেন একজন আমি নাম উপদেষ্টা। নিলাম, আমি নাম নিলাম উপদেষ্টার, যে উপদেষ্টা এই কাজটা করেছে বা করিয়েছে। এখন বিষয় হচ্ছে যে এই যে অপকর্মগুলো, এই যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রগুলো, এগুলোর বিরুদ্ধে কি শুধুমাত্র ডক্টর ইউনূসের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে, বা নাকি আরো যারা উপদেষ্টা জড়িত তাদের সবার বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে? না, আরো যারা জড়িত আছেন এইগুলির সাথে, ওই সবাইকে এটার জন্য দায়ী করতে হবে, এবং এই ইনকোয়ারিটা ওই সবার জন্য হবে। আজকে দেখেন এলএনজি নিয়ে, এই যে ইভেন আপনার যেখানে ইলেকশন 12 তারিখে, আপনি কোন দুঃখে খলিলুর রহমানরা গিয়ে, ওই বশির উদ্দিনরা গিয়ে এই চুক্তিটা সই করে আসলো, কোন ইসে? এটা তো তারিক রহমান সাহেব আসার পরে ওরা এটা করতো, আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু তারেক রহমান সাহেবরা তো দেখে শুনে করতেন। ওইখানে যারা যেতেন ওরা দেখতেন যে কি আছে চুক্তিতে। এই অশিক্ষিত খলিলুর রহমান একটা, এমনি ডিগ্রি হতে পারে বাট মেন্টালি অশিক্ষিত। অশিক্ষিত এই কারণে বলছি যে রাষ্ট্রের জন্য তার কোনো মায়া দয়া নাই। আপনি জানেন কত জঘন্য ইয়ে করেছে। এখন তারা বলছে যে ওই যে সুপ্রিম কোর্টের, ওয়াশিংটনে সুপ্রিম কোর্ট অফ ইউএস যে অর্ডার দিয়েছে ওইটার, আরে ওইটার ভিত্তিতে আপনি কিচ্ছু পাবেন না। তার কারণ হচ্ছে যে আপনি তো একটা ডিল করেছেন, ট্রেড ডিল এগ্রিমেন্ট সই করে এসেছেন, ওইটা তো এক্সিকিউটিভ অর্ডার চ্যালেঞ্জ হয়েছে। যে শুল্ক এক্সিকিউটিভ অর্ডার দ্বারা সে করেছিল, দ্যাট ওয়াজ চ্যালেঞ্জ। বাট যেখানে আপনি ডিল করে আসছেন, এগ্রিমেন্ট করে এসেছেন, what has the Supreme Court to do with that? Supreme Court has no business with that. এটা রাষ্ট্র হয়েছে জঘন্য পান্না। if I sit with it, পান্না, এটা যদি আমি বিশ্লেষণ করতে বলি এই প্রোগ্রামটা 15 মিনিট হবে না, এই প্রোগ্রামটা 1.5-2 ঘন্টা হবে। অবশ্যই অবশ্যই আমরা কথা বলবো, অবশ্যই এটা নিয়ে আমরা খুব শীঘ্রই কথা বলবো। আর আরেকটু জানতে চাচ্ছিলাম, রাষ্ট্রপতি যে বিষয়ে হিন্টস দিয়েছেন যে তাকে অপসারণের জন্য সাবেক একজন বিচারপতিকে দায়িত্ব নেওয়ার জন্য একজন উপদেষ্টা তার সাথে দীর্ঘ 1-1.5 ঘন্টার বৈঠক করেছিলেন, সেখানে নামগুলো উজ্জ্বল রেখেছেন। আপনি যেমন রিজওয়ানা হাসানের নামটি ডিসক্লোজ করলেন, আপনি কি এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে কোন উপদেষ্টা গিয়েছিল? এইটা এই মুহূর্তে আমি এটা বলতে চাই না, বিকজ শুধু এরা দেখা করে নাই, বিদেশিরাও এসে দেখা করেছে। তো আমি এই মুহূর্তে এই নামটা নিতে চাই না, ফর ট্যাকটিক্যাল রিজনস এন্ড টেকনিক্যাল রিজনস। যেটি গুঞ্জন, আমি সেটাই বলি, আপনার যে সমস্যা আমি বলি। যেমন আসিফ নজরুল গিয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমদের কাছে তাকে দায়িত্ব নেওয়ার জন্য, আমি এটা শুনেছি।
Am I right or wrong? Perhaps you are not very far from the truth. আপনি সত্যের থেকে খুব বেশি দূরে না হয়তো। আমি বুঝতে পারছি। এবং তার সঙ্গে একজন সাবেক মার্কিন রাষ্ট্রদূতও দেখা করতে গিয়েছিলেন, ভারপ্রাপ্ত জি, জি। রাষ্ট্রদূত, এটাও আমরা জানি, সাবেক প্রধানমন্ত্রী ওদের সঙ্গে। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে আপনি লিগ্যাল অ্যাকশনের কথা বলছিলেন। যদি কোনো ইনকোয়ারি কমিটি গভর্নমেন্টের পক্ষ থেকে করা না হয়, আপনি সেটার বেসিসে গভর্নমেন্টের এগেইনস্টে মামলা করবেন, কিন্তু আপনি সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অপকর্মগুলো রয়েছে এইটির বিষয়ে কি আপনি সরাসরি কোনো আইনগত ব্যবস্থা নিতে চান বা ইউনূসকে আপনার এই পার্টি ধরনের করে ইচ্ছা দেব, রয়েছে? ইউনূসকে পার্টি আচ্ছা। করব। আমি যে নোটিশ দেবো ওর মধ্যে ইউনূসকে পার্টি করব। হোয়াট ইজ মাই যেমন প্রবলেম? আই হ্যাভ বিষয়টা নো কেমন হবে? প্রবলেম। এটা কি আমি তো মামলার সরকারকে সমপর্যায়ে? দেবো একটা, ওর মধ্যে ইউনূসকে ফর ইনফরমেশন পার্টি করে দেব, আর যখন মামলা করব ইউনূসকেও করব। আচ্ছা, লেট হিম সে কাম ধরনের এন্ড কোনো ওঠে আসুক না, আচ্ছা, এসে বলুক, পার্টি হলেই তো আসবে, হ্যাঁ, হ্যাঁ। দেখি না, আর উইল ডু সামথিং। যদি গভর্নমেন্ট কোনো এই ধরনের ইনকোয়ারি কমিটি না করে, তাহলে কি আপনার মতো কোনো সিনিয়র সিটিজেন বা যে কোনো সিটিজেন ডক্টর মোহাম্মদ আমরা ইউনূসের বিরুদ্ধে তখন যখন action- নিজে চেষ্টা করব, নিজে চেষ্টা করব, নিজে মানে চেষ্টা আপনি কি করব। ডিটারমাইন্ড যে আপনারা তার বিরুদ্ধে দেখেন, মামলা করবেন? আপনার খেয়াল আছে কিনা, ওই যে ৭১ ঘাতক নির্মূল কমিটি যেটা একটা ছিল, কমিটি, হ্যাঁ, যে জি, ওরা একটা পাবলিক ইনকোয়ারি আর পাবলিক ট্রায়াল করেছিল না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রমনা পার্কে না কোথায় যেন তারা করেছিল না, ওই যার মধ্যে না, শফিক সাহেবরাও। গোলাম আজমের বিচার গণ আদালতে, ওটা কথা বলছেন? জি, জি, জি। হ্যাঁ, শাহবাগে করেছিল গণ আমরা আদালতে। আমরা হ্যাঁ। কিছু না হলে তাও সেটাও তো করতে পারি। আই মিন লেট আস সি, ওইটারও তো একটা ভ্যালিউ আছে, আচ্ছা, এটা তো ভ্যালিউ। লেট আস সি। জি। তার মানে আমরা ধরে নিতে পারি যে আর কেউ এগোক আর না এগোক, আপনি ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলার প্রক্রিয়ায় যাচ্ছেন, মানে স্টেপ বাই আমি স্টেপ। আগেও করেছি, আবার করব। ১০৬ আছে না, ইলিগাল অ্যান্ড কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, আবার করব, কি আছে। বৈঠকে পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা করছে, প্রধান উপদেষ্টা এমনটি বলেছেন। এটি আসলে আপনাদের কাছে কি ব্যাখ্যা, যে পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা করছে? কারণ আমরা যখন দেখলাম জামাতের আমিরকে বলতে যে এই পরিস্থিতিতে কিসের নির্বাচন, তিনি তখন বলছিলেন লালমনিরহাটের পাটগ্রামে যে বিএনপি থানা ঘেরাও বা থানা দখল করে আসামি ছিনিয়ে আনা, এই ধরনের যে ঘটনা ঘটলো সেই প্রসঙ্গে বললেন। তারপরে যে বিষয়টি আলোচনা হলো, পটিয়া থানার বিষয়টি আলোচনা হলো, তারপরে গোপালগঞ্জে, সেখানে এনসিপি নেতা মাসুদ হান্নান মাসুদ তিনি বলছিলেন যে একটা জেলায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে না, তারা করবে নির্বাচন, মানে সেটা তো আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছিলেন। তাহলে আসলে পতিত শক্তি গন্ডগোল লাগাচ্ছে সবসময়, আর কেউ করছে না? আচ্ছা, এখানে কয়েকটা আলোচনা আছে। একটা হলো যে পতিত শক্তি এত শক্তিশালী না যে আমাদের দেশকে পুরোপুরি অস্থিতিশীল করে দিতে পারে, তবে তাদের এতখানিও শক্তি আছে যে একটা বেসিক অস্থিতিশীলতা বিরাজমান রাখতে পারে, এটা আছে। মানে এনাফ ম্যান পাওয়ার আছে, এনাফ টাকা পয়সা। যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলি, এবং এটা এগেন আমার কোনো ইনভেস্টিগেশন না, আমি গোপালগঞ্জ থেকে আমার পার্টির লোকজন কাছ থেকে যা শুনেছি এবং গণমাধ্যমে যা শুনেছি এগুলো প্লাস করে আর কি আমি আপনাকে বলি গোপালগঞ্জের ঘটনা আমি কি চিত্রটা পেয়েছি। এগেন আমি গণমাধ্যমের থেকে মোস্টলি প্লাস আমার গোপালগঞ্জের লোকজনের কাছ থেকে কিছু, আমি যে চিত্রটা পেয়েছি হলো যে গোপালগঞ্জে একটা বেসিক একটা উত্তেজনা বিরাজমান ছিল, কারণ কিছু ইউটিউবার বা কিছু লোকজন হয়তো বলেছে যে ৩২ নম্বরের মতো শেখ মুজিবের মাজার ঘুরিয়ে দেওয়া হবে এনসিপি যখন যাবে। এটা একটা প্রচারণা ইন্টারনেটে শুরু হয়েছিল, এটা এনসিপির কেউ বলে নাই, কিন্তু নাম করা কিছু ইউটিউবার বলেছে। সো এইটাকে কার্নেল হিসেবে ধরে, মানে এটাকে বীজ হিসেবে ধরে পতিত শক্তির কিছু লোকজন ওখানে ভালোভাবে এটা ফলো করে ছড়িয়েছে। আচ্ছা, এখন আমি আপনাকে এটাই বলছি যে তারা তো নতুন বানায় না, এটা তো বীজটা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, মানে পতিত শক্তির লোকজনের হাতে বীজটা ধরিয়ে দেওয়া হয়েছে উইথ দ্য ল্যাক অফ মিনিমাম কমন সেন্স, যে প্রত্যেকটা জায়গায় ওই এলাকার জনগণের কিছু দুর্বলতা আছে, তাদের ইমোশনাল কিছু অ্যাটাচমেন্ট আছে। আপনি এগেন হয়তো পুরো বাংলাদেশে অনেক জায়গায় শেখ মুজিবের জন্য দুর্বলতা আছে, কিন্তু গোপালগঞ্জে সেটা বাকি সব জায়গায় যা আছে তার থেকে মিনিমাম ১০০ গুণ বেশি, এটা সিম্পল কমন সেন্স আপনার ধরে নিতে হবে। সো এলাকাবাসীর যে দুর্বলতা আপনি সেটাকে কেন আঘাত করবেন ওখানে যে? আচ্ছা, এখন এটা এনসিপির কেউ বলেনি, আমি মেনেই নিচ্ছি,
কিন্তু এনসিপি একটা যদি দায়িত্বশীল রাজনৈতিক দল হয়, তাহলে তাদের উপরে কি বর্তায় না যে তারা এটা ক্ল্যারিফিকেশন দিবে আগে থেকে যে এরকম কোনো কিছু আমরা করতে আসছি না, আমরা জাস্ট আপনাদের সাথে মোলাকাত করতে আসছি? এরকম করার কথা ছিল না তাদের? এরকম কোনো ক্ল্যারিফিকেশন আমি কোথাও দেখিনি অ্যাটলিস্ট, এবং আমি কোত্থেকে শুনি নাই যে এরকম কোনো ক্ল্যারিফিকেশন এনসিপি দিয়েছে। আচ্ছা, এনসিপি যাওয়ার পর তারা শেখ মুজিব বা মুজিববাদ এগুলো নিয়ে স্টেজে অনেক নেগেটিভ বড় বড় ভাষণ দিয়েছে। এই ভাষণগুলোতে এলাকাবাসী আরো উত্তেজিত হয়েছে, কারণ বড় বড় মাইকে ওরা মানুষ থাকে 1000, মাইকও দেয় 1000, সো অনেক দূর দূর এলাকা পর্যন্ত শোনা যাচ্ছে। সো তখন হচ্ছে জনগণ উত্তেজিত, জনগণের ভিতরে উত্তেজনা অলরেডি বিরাজমান। এই উত্তেজনাটা ব্যবহার করে 30-40 জন বা 50-60 জন, এগেন আওয়ামী লীগের 50-60 জন হার্ডকোর কর্মী গোপালগঞ্জে থাকবে না, এটা তো বিশ্বাসযোগ্য না। সো এই হার্ডকোর কিছু কর্মী তারা এসে মারামারিটা শুরু করে। এবং যতদূর আমি শুনতে পেরেছি, কারণ পরিচিত চেহারা, কারণ আমার রাজনৈতিক লোকজনের তো পরিচিত চেহারা আছে, ও হলো গোপালগঞ্জ যুবলীগের প্রেসিডেন্ট বা উপজেলা যুবলীগের প্রেসিডেন্ট বা সোয়ান সোফো। তো এরকম পরিচিত কিছু চেহারা প্রথম একটা ধাপ মারামারির পর উধাও হয়ে যায়। কিন্তু এই মারামারির সাথে এই উত্তেজনায় পাবলিক অলরেডি উত্তেজিত ছিল, পাবলিক এসে তারপর আক্রমণ শুরু করে। সো এই যে আওয়ামী দোষর, এরা কিন্তু প্রথম একটা রাউন্ড অ্যাটাক করে চলে গেছে, এগেন যতদূর আমি জানতে পেরেছি এরা চলে গেছে। তারপর এসছে পাবলিক, পাবলিক তো ক্ষিপ্ত, এবং পাবলিক যে খেপানো হয়েছে এটাতে আপনাদের কোনো দোষ নাই, এটা তো বিশ্বাসযোগ্য না। আপনারা জানেন আপনাদের পরিচিত ইউটিউবাররা বলছে মুজিবের মাজার ঘুরিয়ে দেবে, আপনারা এটা নিয়ে কোনো ব্যাখ্যা দেন নাই। আপনারা ওখানে যে স্টেজে মুজিবের বিরুদ্ধে বড় বড় কথা বলছেন, হাসিনা আর ফ্যাসিবাদ রাখেন বা ওই এলাকা হাসিনার জন্য সেন্সিটিভ থাকে, এটা নিয়ে কম কথা বলেন। আপনারা বলেন আপনারা নতুন কি করবেন ওই এলাকাবাসীর জন্য, এটা বলেন না, আপনারা এটা করেছেন। এলাকাবাসী উত্তেজিত হয়ে যখন আক্রমণ শুরু করেছে, তখন আপনাদের প্রোটেক্ট করার জন্য নিরীহ এলাকাবাসী, এটা আওয়ামী দোষর না, নিরীহ এলাকাবাসী, এবং এটা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উপায় নাই ভাই, প্রোটেকশনের জন্য ওদের একটা এক্সট্রিম মেজারে যেতে হবে। সো আইন শৃঙ্খলা আইন প্রতিরক্ষা যারা করছিলেন তারা তখন বাধ্য হন গুলি ছুটতে, এবং অ্যাটলিস্ট 4 জন বাংলাদেশের নাগরিকের প্রাণহানি ঘটে। এই প্রাণহানির জন্য আজকে না হলে কালকে কাউকে না কাউকে ভাই জবাব দিতে হবে। হাসিনার আমলে প্রাণহানির সময় যেমন আপনাদের সাথে এরকম অনলাইন টকশোতে আমি বলেছি যে হাসিনা যাকে গুম করেছে, যা করেছে, একটা সময় সেটা জবাব হাসিনাকে দিতে হবে। তখন যেমন বলেছি, তার কয়েক বছর পর আজকেও আমি আপনাকে বলছি যে একটা সময় এই যে আমার গোপালগঞ্জের মিনিমাম 4 জন ভাই বোনের প্রাণহানি হলো, এটা জবাব পাওয়া গেছে। অফিসিয়াল রিপোর্ট 4 জন, আওয়ামী লীগ ক্লেম করেছে 12 জন। আমি জানি না, আমি আপাতত অফিসিয়াল রিপোর্টেই থাকছি, 4 জন। সো এগেন যদি একজনও হতো ভাই, যদি একজনও হতো, সেটার জন্য জবাব দিতে হবে। আমাদের দেশে আইন আছে, কিন্তু উস্কানির বিরুদ্ধে আইন। তাহলে আমি যে প্রশ্নটা করলাম উস্কানির সেটি তো আছেই, মানে সেই প্রশ্ন মার্চ টু গোপালগঞ্জ, অন্য জায়গায় পদযাত্রা, এটা বহুত আলোচনা হয়েছে, আজকে নতুন না, এটি কেন করছে মুজিববাদ মুর্দাবাদ। এবং আমার মাথায় এই প্রশ্নটা আসে, আপনারা কখনো আপনাদের কলিগদেরকে জিজ্ঞাসা করেছেন কিনা, মানে এনসিপি নেতাদের কাছে, যে মুজিববাদ মুর্দাবাদ বিষয়টা তারা পেলো কোথা থেকে বা আনলো কোথা থেকে? তারা তো সবাই, মানে এই কদিন আগেও ছাত্রলীগ করতেন তারা, তখন তো মুজিব তখনও ছিলেন, মুজিববাদটা তখনও ছিল, হঠাৎ করে তো আর 24শে জুলাই মানে অভ্যুত্থানের পরে এটা আসে নাই। তারা আসলে হঠাৎ করে মুজিববাদ মুর্দাবাদ কথাটা কোথা থেকে আনছেন, এই প্রশ্নটা কি কখনো আসে কিনা? এবং তারা শেখ মুজিবুর রহমানের মানে বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু বলতে বলতে মুখ থেকে ফেনা তুলে ফেলতেন, পত্রিকায় লিখতেন, এরকম শীর্ষ নেতারা যারা গিয়ে মুজিববাদ মুর্দাবাদ বলছেন। তো এই একটা কথা বলি, শেখ মুজিবের কথা ভুলে যান, শেখ মুজিবকে নিয়ে আমরা বেশি আলোচনা না। আমি শেখ মুজিবকে নিয়ে আলোচনা করছি, আমি মুজিববাদ নিয়ে আলোচনা করছি না, আমি বলছি তাদের অবস্থানের এই পরিবর্তন কেন ঘটলো। আমি আপনার সাথে অ্যাড করছি শারমিন, আমি আপনার সাথে অ্যাড করছি। আজকে যারা এই কথাগুলো বলছে, এনসিপির বড় বড় নেতারা যারা, এগেন এরা তরুণ, এরা বাচ্চা, বাট এনিওয়ে, এরাই জুলাই মাসেও এরা বলছিল মাদার অফ হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি আমাদেরকে এটা দেন। মুজিববাদ সব বাদ দেন, শেখ হাসিনা মানে যাকে আসলে আমরা স্বৈরাচারী বলে, ফ্যাসিস্ট বলে, যার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, যাকে পতন ঘটেছে এই জুলাই মাসে, যেই মাসে আমরাও মানে তার আগে থেকে আমরা বলে আসছি হাসিনা স্বৈরাচার, আমরা এটার জন্য অনেক কষ্ট সহ্য করেছি, কিন্তু জুলাই মাসেও এই গ্রুপটা, এই তরুণরা বলছিল যে
মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মাদার অফ হিউম্যানিটি, আপনার কাছে আমরা চাই আপনি আমাদেরকে নিরাশ করেন না, আপনি এই কোটাটা বাতিল করেন। কথাটা এইরকম ছিল, কিন্তু এমন না যে আমরা আমাদের দাবি চাই কিসের প্রধানমন্ত্রী, না, এটা পরে আসছে। এটা কবে পরে আসছে? এটা আবু সাঈদের হত্যাকাণ্ডের পরে 17-16 তারিখে এই ঘটনাটা ঘটলো, 17 তারিখ থেকে। এবং এইটাও এই যে আজকে এনসিপির যারা নেতা তাদের মুখ দিয়ে আসে নাই, যেই তরুণরা রাস্তাঘাটে জান দেওয়ার জন্য নেমে গেছিল, যাদের ভিতরে বিশাল অঙ্কের নারী ছিল, যারা কেউ এনসিপির কোন নেতৃত্বের চেহারা দেখে নাই, হ্যাঁ, এরা সবাই তখন কিসের প্রধানমন্ত্রী, কিসের সরকার, আমরা সোয়েন্সো চাই, এরা তখন নেমেছে। হ্যাঁ, সো কে কি আমরা খুব ভালো করে জানি। এই দেশের ইতিহাসও সুন্দর করে রচনা হবে। আজকে প্রেস উইং কি লিখছে আর কি বলছে, এইটা দিয়ে আগামীর ইতিহাস রচনা হবে না ভাই। আগামীর ইতিহাস কি রচনা হবে সেখানে আমাদেরও অবদান থাকবে। সো সত্যি ইতিহাস, হাসিনা যেমন ইতিহাস বিকৃত করেছে, গত 12 মাসে এই তার আগের 2 মাসের ইতিহাস বিকৃত হয় নাই তা না, কিন্তু কে মাস্টার মাইন্ড, কে কি এই করেছে, ইতিহাস আসলে বিকৃত হতেই থাকবে। সঠিক ইতিহাস যে কবে আসবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। ইতিহাস এক না, 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 একজনের দৃষ্টিতে again- এক এক রকম। কিন্তু এটি আমরা মানে এই ইতিহাসটা একদম চোখের সামনে, ধরেন 71-এর ইতিহাস তখন আমাদের জন্ম হয় নাই, বা একটা প্রজন্মের ব্যবধান আছে, হয়তো অনেক কিছু দেখা না শোনা না, জাস্ট পড়ে আমরা বুঝি যে কি হয়েছিল না হয়েছিল। কিন্তু এটি তো আসলে কদিন আগেই দেখলাম, না, না, বঙ্গবন্ধু শারমিন, বাংলায় 71 বৈষম্যের ঠাঁই নাই, এইরকম স্লোগান দিয়ে তো আন্দোলন হয়েছে। তারপরে এখন হঠাৎ করে মুজিববাদ মুর্দাবাদ, এটাও একটা জনগণের সাথে বা আন্দোলনকারীদের সাথে একটা প্রতারণা হচ্ছে কিনা? কারণ নিশ্চয়ই না, এটা না, আমি জাস্ট বলছি, মানে আপনি যদি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হতে চান, তাহলে আপনার দায়িত্বটা কার প্রতি? জনগণের প্রতি, ঠিক না? সো আপনি এমন কিছু একটা করলেন যেটাতে একটা রায়ট তৈরি হলো, 4 জনের প্রাণহানি হলো, তাহলে আপনি কি দায়িত্বশীলতা দেখালেন? আর দায়িত্বশীলতা তো বাদ দেন, প্রাণহানি লেভেলে যখন চলে যায় তখন এটা ক্রিমিনাল অফেন্স। সো তখন এটার জন্য আপনার দায়ভার নিতে হবে, এবং শুধু রেগুলার দায়ভার না, তাহলে আমার legal প্রশ্নটা দায়ভার। যেখানে ছিল ববি আছে, যে আপনি যে প্রসঙ্গটা বলছেন, তাহলে আমার প্রশ্নটা ছিল যে বৈঠকে যেটি ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা করছে, একটু এটা বুঝতে চাই যে পতিত শক্তি তাহলে কিভাবে গন্ডগোলটা লাগাচ্ছে? না, এটাই আমি আপনাকে বলতে চেষ্টা করছিলাম বা বলছিলাম, যে পতিত শক্তি গন্ডগোল চেষ্টা করবে,